খুন করে দুষ্কৃতীরা সোশ্যাল মিডিয়ায় লাইভ করে, কিন্তু দিনের পর দিন পুলিশ তাদের ধরতে পারে না। পুলিশি অকর্মণ্যতার বিরুদ্ধে নিহতের পরিবার বিক্ষোভ দেখালে উল্টে তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করে গ্রেফতার করেন আধিকারিকরা। 15 বছরে মমতার শাসনে পশ্চিমবঙ্গ আজ এক আজব রাজ্যের নাম, যেখানে সাধারণ মানুষের জীবনের দাম নেই কিন্তু দুষ্কৃতীদের নিরাপত্তা নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় অভিধান থেকে যেন হারিয়ে গিয়েছে নিরাপত্তার শব্দটি। বিধানসভা ভোট এগিয়ে আসছে, আর সঙ্গে রাজ্য জুড়ে বাড়ছে বোমাবাজি, গোলাগুলি আর রক্তপাত। জেলার কথা তো বাদই দিন, খাস কলকাতা ও হাওড়ায় প্রকাশ্য রাস্তায় পরপর চলছে গুলি। কিন্তু কেন? এর উত্তর লুকিয়ে আছে তৃণমূল সরকারের সেই চিরাচরিত মুসলিম তোষণ এবং দুষ্কৃতি নির্ভর রাজনীতির গভীরে। যখন মসনদ টিকে থাকে এক বিশেষ ভোট ব্যাংকে তুষ্ট করার ওপর, যখন প্রশাসন চলে গুন্ডাদের পেশি শক্তির ভরসায়, তখন তাকে সুশাসন নয়, তাকে মহাজঙ্গলরাজ বলাই শ্রেয়। অপরাধীর কোনো ধর্ম হয় না, একথা বই খাতায় ভালো লাগলেও বাংলায় প্রশাসনিক বাস্তবতায় নির্দিষ্ট কিছু নাম আর বিশেষ কিছু তোষণ নীতি আজকে আইন শৃঙ্খলার কফিনে শেষ পেরেক পুঁতে দিচ্ছে। ফেব্রুয়ারির ক্যালেন্ডার এখনও শেষ হয়নি, আর তার মধ্যেই কলকাতা ও হাওড়ায় যা ঘটলো তা কেবল ট্রেলার, ভোট পরবর্তী হাড় হিম করা সিনেমার ভয়ঙ্কর পূর্বাভাস মাত্র। শুরু করা যাক 1 ফেব্রুয়ারির গোলপাড়া শ্যুট আউট দিয়ে। প্রকাশ্য রাস্তায় গুলি চালালো সোনা পাপ্পু আর ববি হালদার। এরা কারা? এলাকার মানুষ জানে এদের তৃণমূল যোগের কথা। আজ 25 দিন পার হয়ে গেছে, পুলিশ এখনও তাদের টিকি ছুঁতে পারেনি। মজার কথা হলো, এরা কিন্তু পাতালে লুকিয়ে নেই, দিব্যি ফেসবুক লাইভ করে পুলিশ আর প্রশাসনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এখন প্রশ্ন জাগে, পুলিশ কি অযোগ্য, নাকি এদের সাথে পুলিশের গোপন নেক্সাস বা আঁতাত রয়েছে? মনে করে দেখুন তো, কোনো কন্টেন্ট ক্রিয়েটার যখন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভিডিও বানায়, তাকে কিন্তু পুলিশ সন্ধ্যার মধ্যেই তুলে নিয়ে যায়। সেখানে এত তৎপরতা, আর তৃণমূল আশ্রিত খুনিরা ফেসবুক লাইভ করলেও পুলিশ অন্ধ, নাকি এরই নাম উন্নয়ন? এরপর আসা যাক 24 ফেব্রুয়ারির তিলজলায়। খাস কলকাতায় আবার শ্যুট আউট। অভিযুক্তের নাম সলমন। সে ওই এলাকার দাপুটে তোলাবাজ হিসেবে পরিচিত। নাম প্রকাশ না করলেও তার জব ডেসক্রিপশন বলে দিচ্ছে তার রাজনৈতিক পরিচয় কি। স্থানীয়দের দাবি, এই সলমন দীর্ঘকাল ধরে এলাকায় গুন্ডামি চালাচ্ছে। পুলিশের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ তখন কানে তুলো দিয়ে বসেছিল। ফলাফল প্রকাশ্যে গোলাগুলি। তোষণ যখন শাসনের মূল মন্ত্র হয়, তখন সাধারণ মানুষের অভিযোগ নর্দমায় ভাসবে, এটাই তো স্বাভাবিক। হাওড়ার পিলখানার পরিস্থিতি তো আরও ভয়াবহ। 25 ফেব্রুয়ারি প্রমোটার শফিক খানকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করলো রোহিত আর হারুন খান। এই হারুন নাকি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ছায়াসঙ্গী। কতটা দুঃসাহস থাকলে বিধায়কের আশ্রয় থেকে এভাবে দিনে দুপুরে মানুষ খুন করা যায়? এখানেই শেষ নয়। এই খুনের খবর সংগ্রহ করতে যাওয়া এবিপি আনন্দের সাংবাদিকের উপর ঝাঁপিয়ে পড়লো একদল হায়না। তার নাক ফাটিয়ে দেওয়া হলো। অর্থাৎ মমতার বাংলায় অপরাধীদের হাতে কেবল সাধারণ মানুষ নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমও নিরাপদ নয়। যখন সংবাদ মাধ্যমের রক্ত ঝরে, তখন বুঝতে হবে জঙ্গলরাজ তার চরম সীমায় পৌঁছে গেছে। সব শেষে আসা যাক সবচেয়ে আশঙ্কাজনক ঘটনায়। হাতিয়ারা থেকে গ্রেফতার হলো লস্কর জঙ্গি উমর ফারুক, যার সাথে সরাসরি সন্ত্রাসবাদী যোগের অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে উঠে আসছে এক ভয়ঙ্কর তথ্য। এই ফারুক নাকি তৃণমূলের সক্রিয় সমর্থক। এমনকি তার মাও সংবাদ মাধ্যমের ক্যামেরায় স্বীকার করেছেন যে তারা তৃণমূলের একনিষ্ঠ ভোটার। ভাবুন তো,
যে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা আর শান্তির বড়াই করেন তার নিজের দলের ছত্রছায়াতেই কি তবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা আশ্রয় পাচ্ছে? তোষণ আর ভোট ব্যাংকের লোভে কি তবে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকেই বাজি রাখছেন তিনি? শুট আউট থেকে শুরু করে জঙ্গি ধরা এই মহা জঙ্গলরাজ পশ্চিমবঙ্গকে কোন নরকের দিকে ঠেলে দিচ্ছে তা এখন কোটি টাকার প্রশ্ন উঠছে। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের অপকর্মের দায় গোটা বাঙালি জাতি বইবে কেন? তাদের মারামারির জন্য পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে গোটা দেশে যে বার্তা যাচ্ছে, এরপর কোন শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন? কেন তোষণ রাজনীতির জন্য ভিন রাজ্যে প্রবাসী হতে হবে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের? এবার বাঙালির সময় এসেছে ভাবার। আপনি কি এমন এক বাংলা চেয়েছিলেন যেখানে পুলিশ খুনিদের বন্ধু আর সাধারণ মানুষের জবাব জানান কমেন্টে। আর সত্যের পক্ষে থাকতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ब्यूरो रिपोर्ट माध्यम। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी, और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।